আসসালামু আলাইকুম। আজকে আমরা 10তম বিসিএস, আপনারা তো দেখতেই পাচ্ছেন 10তম বিসিএস এর যতগুলা অঙ্ক আছে সম্পূর্ণ অঙ্কগুলা আমরা এক ভিডিওতে শেষ করব, ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করে দিই। দেখেন ফার্স্টে 1 নম্বরে কি বলা হয়েছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আপনাকে জানতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা তাকে বলে মানে অর্থাৎ ওই সংখ্যা এবং এক ব্যতীত কোন সংখ্যা, যে সংখ্যাকে মানে আপনি বলছেন ওই সংখ্যা এবং এক ব্যতীত আপনি পৃথিবীর যে কোনো সংখ্যা দিয়ে আপনি ভাগ দিলে ওটা কি আসবে? পূর্ণ সংখ্যা আসবে না, অর্থাৎ ভগ্নাংশ আসবে। তো এখানকার এদের প্রত্যেকজনকে আপনি ভাগ দিলে এদের কি যায়, এদের এদের হচ্ছে আপনার ভাগ যায়, আর এর কি যায় না, ভাগ যায় না। এটা আপনারা করে নেবেন। এটা যদি এখন আমি ভাঙতে যাই অনেক সময় লেগে যাবে। তাহলে 1 নম্বরের উত্তর হয়ে গেল আমাদের 47। শেষ। তো আমরা 2 নম্বর অঙ্কে চলে আসছি। আগে আমি আপনাদের অঙ্ক বোঝানোর স্বার্থে আমি একটু অঙ্কটা আপনাদের সামনে একটু রিপিট করছি। দেখেন, কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে, কত পার্সেন্ট? 20% লাভে। এটা আপনারা তো এটা জানেন যে কোনটা লাভ কোনটা হচ্ছে ক্ষতি, এগুলো সম্পর্কে তো আপনার জানা আছে। 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে, মানে দুইজনই লাভ করেছে। ফার্স্টের যে নির্মাতা ও 20% লাভ করেছে, সেকেন্ড পার্সন যে হচ্ছে খুচরা বিক্রেতা সেও কত পার্সেন্ট লাভ করেছে? 20% লাভ করেছে। এখন 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ কয় টাকা হয়? 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? এই রিলেটেড যত অঙ্ক আছে একটাই ফর্মুলা। লাভ মানে কি, আপনি মনে মনে 100 ধরে নেবেন। লাভ মানে আপনার যত পার্সেন্ট লাভ হয়েছে, যদি 10 বলে 20 বলে, যদি 10 আমি বলি তাহলে আপনি কি করবেন? আপনি 110 ধরবেন। আমি যদি বলি হচ্ছে 10% ক্ষতি, তাহলে আপনি কত ধরবেন? 90 ধরবেন। এটা স্বাভাবিক, এটা কিন্তু আপনারা বুঝেন, আমি জানি এটা আপনারা বুঝেন। আচ্ছা, তো এই রিলেটেড ফর্মুলা যেহেতু এগুলা এমসিকিউ আকারে আসবে, আপনাকে তো এখন আপনি তো অত বড় সময় পাবেন না, আপনাকে ঝটপট করতে হবে। তো এই রিলেটেড যত অঙ্ক আছে আমরা কিভাবে করি দেখেন। আমার নির্মাণ খরচ কয় টাকা? 100 টাকা। লিখলাম 100, তারপর গুণ চিহ্ন দেবেন। দিলেন তো? ফার্স্টের জন কি 20% লাভ না? এখনই তো বললেন 20% লাভ, তার মানে কত? 120। তাহলে আপনি এখানে লিখেন 120 পার্সেন্ট, যেহেতু আছে তাই নিচে দিবেন 100, ঠিক আছে? সেকেন্ড পার্সন দেখেন, ইও তো লাভ। ই যদি ক্ষতি হতো তাহলে কিন্তু আমি 80 দিয়ে ফেলতাম। যেহেতু ইও লাভ করেছে তাহলে আমি একেও আবার কত দিব? 120। যেহেতু পার্সেন্ট আছে তাই আমি দিব কি? 100। আচ্ছা, এবার তাহলে আমি কি করতে পারি? আপনারা তো এগুলো ছোটখাটো হিসাব জানেনই। দেখেন, উপরে শূন্য নিচে শূন্য কাটা, এই উপরে শূন্য নিচে শূন্য কাটা। আমার তো এখানে আরো একটা শূন্য আছে, এখানে আরো একটা শূন্য আছে। দেখেন, এই উপরে শূন্য নিচে শূন্য, এই উপরে শূন্য নিচে শূন্য। তাহলে আমার কি কি দাঁড়ালো? এই 12 আর 12 দাঁড়ালো। তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 12কে 12 দিয়ে গুণ করলে 144 হয়। কোথায় আছে? এটাতে না, এটাতে না, এটাতে আছে। এই হয়ে গেল, শেষ। 3 নম্বর অঙ্কে চলে আসছি। আচ্ছা, কি লেখা আছে দেখেন, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, কি হয়? সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যের বাহু যদি এ হয় তবে ক্ষেত্রফল কত? আচ্ছা, এক্ষেত্রে আমাদেরকে তো এখন অঙ্ক, বিশাল বড় অঙ্ক বের করতে হবে, তাই না? তো আমাদের তো এইখানে উত্তরটা দেওয়া আছে, তো কোনটা হবে? তো আপনাকে তো এখন বিশাল বড় একটা অঙ্ক আপনি সুন্দর করে এখন করা শুরু করে দেবেন। আসলে এখানে অঙ্কের কিছুই নাই, এটা আমাদের ডিরেক্ট সূত্র। এখানে আবার কি আছে? এ আছে না, বাহুর নামটা কি? এ। তো আপনার ডিরেক্ট এটা সূত্রই হচ্ছে √3/4a²। ঠিক আছে, যদি এখানে এ আছে তাই এ, যদি বি থাকতো তাহলে বি, সি থাকলে সি। তাহলে আমাদের এটা কোথায় আছে? √3/4a²। 1 নম্বরটা উত্তর তুলে ফেলেছি। আচ্ছা, আমরা পড়ে শুনে নিই। 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? তাহলে ক্রমিক সংখ্যাগুলোর গড়, এটা কিন্তু হচ্ছে, এটা মাথায় রাখতে হবে যে ক্রমিক সংখ্যা মানে পরপর, ঠিক আছে? ক্রমিক সংখ্যা যেটার আর কি ক্রম থাকে, তো ক্রমিক সংখ্যাগুলোর গড় কত হবে? তো এই ক্রমিক সংখ্যাগুলোর গড়ের হচ্ছে আমরা যে সূত্রটা জানি, একবার আমি ডিরেক্ট সূত্রটা লিখছি, আপনারা একটু বুঝেন। গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। কি বললাম? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। আচ্ছা, তাহলে আমার প্রথম সংখ্যা কত? 1। তাহলে আমি একদম হচ্ছে অ্যান্সারটাই করি। তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, শেষ সংখ্যা কত? 49। 49 ভাগ 2।
এটা হচ্ছে সূত্র, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে আপনি বলেন 49-এর সাথে, সরি হ্যাঁ ঠিকই তো আছে, 49-এর সাথে 1 যোগ করলে কত হয়? 50 হয়। তার নিচে আছে 2, কত হয়? 25 দুগুণ, আচ্ছা 25 এখন নিচে বসবে না উপরে বসবে? অবশ্যই উপরে বসবে, কারণ উপরে হচ্ছে বড় সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার আসলো 25। আর এই 25 আমাদের কোথায় আছে? এই তো গ নম্বরে আছে, হয়ে গেল। তাহলে আমরা 5 নম্বর অঙ্কে চলে আসছি। তো অঙ্কটাকে পড়ে নিই। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আগে আমি দেখি যে লাভ না লোকসান। আচ্ছা দেখি, লাভ বোঝাই তো যাচ্ছে, লাভ সমান 3টি আর 2টি, তাই না? তাহলে 3 থেকে আপনি 2 বাদ দেন, 3 বিয়োগ 2 কত থাকে? 1 থাকে, তাই না? তাহলে এখানে একটু প্রশ্নটা আপনাকে বুঝতে হবে। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে, মানে আপনি বিক্রয় করছেন, তাহলে আপনার লাভটা তো আগে দেখতে হবে। আপনি বিক্রি করছেন হচ্ছে 2টি করে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আপনাকে এখন একটু ছোটবেলার নিয়মে যেতে হবে, ঐকিক নিয়ম। দেখেন, তাহলে আমরা এখানে আমাদের লাভ হয়েছে কয় টাকা? 1 টাকা। তো আপনি তো হচ্ছে এখানে আপনার অংশ তো আপনি 2 ধরে রেখেছেন। তাহলে আপনি এখানে লিখেন ঐকিক নিয়মে যেভাবে লিখবেন যে 2 টাকায় লাভ হয় কত টাকা? 1 টাকা। ঠিক আছে, অতএব 1 টাকায় লাভ হয়। দেখেন 2 থেকে 1 কি বড় না ছোট? কমে গেছে, তার মানে এটা কি হবে? ভাগ হবে। 1 ভাগ এই যে এই সংখ্যাটা নিচে চলে আসবে, 2 টাকা। তাহলে এখন আমরা শতকরা কথাটা আসছে, শতকরা মানে কি? 100। তাহলে আপনি এবারে 100 হিসাবটা করেন। অতএব 100 টাকায় লাভ হয়। যখন 1 ছিল তখন তো ভাগ হয়ে গেছে, মানে বড় থেকে ছোট কমে গেছে, এবার কি আবার বড় হয়ে গেছে না? তাহলে এবার কি হবে? গুণ হবে। 1 ইন্টু 100, আর নিচে আগে থেকে আমার আছে 2, আর এখানে কি টাকা। তাহলে এই যে কত হয়? 50। তাহলে 50 একে 50 সমান 50। আর এখানে আমাদের 50 কোথায় আছে? এই তো কতে আছে। শেষ। তাহলে আমরা 6 নম্বর অঙ্কে চলে আসছি। ত্রিভুজ এ বি সি এর বিই সমান এফই সমান সিএফ, মানে এই বাহু এই বাহু এই বাহু, অর্থাৎ বিই সমান এফই সমান সিএফ, তিনটা বাহুই কি সমান। এইসি এর ক্ষেত্রফল 48 বর্গ ফুট হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? এসব অঙ্ক আমরা হচ্ছে একদম ওইভাবে করব না যে একদম ডিটেলস, কারণ আপনি তো এইভাবে ওইরকম সময়ও পাবেন না। তো এটার ক্ষেত্রে আপনাকে প্রশ্নটা বুঝতে হবে। তো আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, দেখেন ফার্স্টে কি লেখা আছে? ত্রিভুজ এবিসি। আগে আপনি ত্রিভুজ এবিসি আঁকেন। এই আঁকলাম, এই এই আচ্ছা, তাহলে আপনি নাম দিয়ে দেন, এবিসি বলছেন, এ বি সি দিয়ে ফেললাম। তাহলে এখন আমাদের ত্রিভুজ এবিসি এর বিই সমান এফই সমান সিএফ, মানে এখন আমাদের এখানে আরো 2টা বাহু যেভাবে আঁকবো, দেখেন একটু খেয়াল করে দেখেন। এখানে যদি আমরা একটু সমান করার চেষ্টা করি, তাহলে মনে হয় এরকম হচ্ছে, কাছাকাছি, একদম অ্যাকুরেট হবে না হাতের মাপ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখানে একটা টান দিলাম, এখান থেকে এটার টান দিয়ে ফেললাম। খেয়াল করে দেখেন, এর নাম দিয়ে দিলাম ই, এর নাম দিয়ে দিলাম এ বি সি ই। আমাদের এখানে কি দেওয়া আছে? এফ, এফ আর বাকি আছে, তাহলে আমরা এখানে নামটা দিয়ে দেবো এফ। এবার প্রশ্নটা একটু বুঝেন। আমরা ধরে নিয়েছি এটা সমান যা, এর সমান তা, এর সমান তা, মানে বিই সমান এফই, বিই সমান এফই, আবার এফই সমান সিএফ, মানে এখানে যতখানি আছে এখানেও ততখানি আছে, এখানেও ততখানি আছে। এই জিনিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তো একটু পরে আবার আমরা দেখছি যে এইসি এর ক্ষেত্রফল, এইসি এর ক্ষেত্রফল কত? 48। খেয়াল করে দেখেন, এ ই সি এর ক্ষেত্রফল কত? মানে এতখানি অংশটা, এই এতখানি অংশটার ক্ষেত্রফল কত? 48। ঠিক আছে, তাহলে আপনি বলেন এটা একে তো আপনার দেয়নি, এই বাদ, তাহলে আপনার এই অংশটার ক্ষেত্রফল যদি 48 হয়, এখানে আমার ত্রিভুজ কয়টা? 2টা,
হিসাব করে, মানে আমাদের ডিভাইডেড, একটা ত্রিভুজের মধ্যে দুইটা আছে, একটা দুইটা, তাহলে এটা যদি 48 এই গোটাটা হয় তাহলে একটা কত, 48কে আপনি 2 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে 48কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই কত হয়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, একদমই তো হয়ে গেল। তার মানে এখানে আমাদের কত আসছে, 24 আসছে। তার মানে এই অংশের মান 24, এই অংশের মান 24, এই অংশের মান 24। এইটুকু তো ক্লিয়ার। আমি কিভাবে লিখলাম, কারণ এখানে বলাই হয়েছে বিই সমান ইএফ সমান এফসি, তাহলে প্রত্যেকটার মান কত, 24 করে। তাহলে এখন আপনার লাস্টের অংশে কি বলা হয়েছে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত, অর্থাৎ এ বি সি এর ক্ষেত্রফল কত। তো আপনি যোগ করে দেন। কিভাবে যোগ করবেন, কয়টা 24 আছে, 3টা, তাহলে আমরা এখানে 3 দিয়ে গুণ করে দিই, 3 4 12, 2 হাতে থাকলো কত, 1, 3 দুগুণ 6 আর 1 7, তাহলে 72 কোথায় আছে, ক নম্বরে। শেষ। তাহলে আমরা 7 নম্বর অঙ্কে আবার চলে আসছি। দেখেন a প্লাস বি ইকুয়াল 5 এবং a মাইনাস বি ইকুয়াল 3 হলে এ বি ইকুয়াল কত। আচ্ছা, তাহলে এ বি ইকুয়াল কত, এখানে যে অপশনগুলো দেওয়া আছে আমরা তো জানি না কোনটা হবে। যাই হোক, তাহলে আমরা এখানে ডিরেক্ট সূত্র পড়ে গেছে। আমরা কি জানি বলেন, আমরা জানি এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর মান জানেন, কিন্তু আপনি এখানে দেওয়াই আছে। তাহলে এ প্লাস বি এর মান কত, 5, নিচে আছে কত 2, উপরে আছে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত 3, নিচে আছে 2, উপরে হবে স্কোয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্কোয়ারটা তো দুইজনের উপরেই আছে, দুইজনের উপরে আছে, তো আপনি ওইভাবে দিয়ে দেবেন 5 5 25, নিচে 2 দুগুণ 4 মাইনাস 3 তিরিকা 9, নিচে 2 দুগুণ 4। আচ্ছা, তাহলে এটা লসাগু কত, 4, লসাগু 4, 4 4 কাটা থাকলো কত 25 মাইনাস 4 4 কাটা থাকলো কত 9, তাহলে 25 থেকে 9 বাদ দিলে হয় 16, তার নিচে আছে 4, 4 4 16, উপরে তো বসবে কারণ উপরে বড় সংখ্যা, তাহলে আমাদের আসছে 4। তাহলে অ্যান্সার কোথায় আছে, 4। শেষ। তাহলে আমরা 8 নম্বর অঙ্কে চলে আসছি। প্রশ্নটা পড়ি, 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত কত, 7:3, মানে 60 লিটার আছে, 60 লিটার। আচ্ছা, তাহলে আমাদের অনুপাত দেওয়া আছে, মানে এই অঙ্কটাকে কিন্তু আপনাকে 2 ভাবে হচ্ছে ভাগ করতে হবে, অঙ্কটা একটু বড় হয়ে যাবে, তাও আমি গোটাটাই চেষ্টা করব ভালোভাবে বোঝানোর, আর না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, তাহলে প্রথমটা যদি আমরা খেয়াল করে দেখি যে 60 লিটার মানে দুইটা মিলে কিন্তু হচ্ছে 60 লিটার, তা আপনি তো জানেন না যে কোনটার অংশ কতখানি, আগে বের করে নিতে হবে। ফার্স্টে কি আছে, কেরোসিন। আমি লিখছি, দেখেন কিভাবে লিখছি, কেরোসিন। কেরোসিন আমরা তো এখানে শর্টকাট করে করব। কেরোসিন কি আছে দেখেন, কেরোসিনের পরিমাণ আমাদের এখানে কি আছে, 7 আর 3, মানে প্রথম অংশে তো আমার 7 আর 3 দুইটা অংশ আছে, তো 7 আর 3 যোগ করলে কত হয় বলেন, 10 হয়। আপনারা তো বলতে পারবেন না, বললেও আমি শুনতে পাবো না। আচ্ছা, 7 আর 3 যোগ করলে হয় 10। তাহলে কেরোসিন, কেরোসিন কি প্রথম অংশ না, কেরোসিন মানে কি প্রথম, তাহলে প্রথমে কি আছে, 7 আছে, তাই আপনি দিবেন উপরে 7। টোটাল পরিমাণটা কত, 60 লিটার, তাহলে আমরা এখানে দেব 60। এবার একটু খেয়াল করে দেখি, এই শূন্য কাটা, তাহলে আমাদের এখানে থাকলো কত, 6 6 36, 6 7 42। আচ্ছা, এখানে আমাদের 42 হলো, এটা তো আমাদের কেরোসিনের পরিমাণ। এবার আমরা বের করব পেট্রোলের পরিমাণ, অঙ্কটা বড় হবে। আচ্ছা, পেট্রোলের পরিমাণ, পেট্রোলের পরিমাণ, তাহলে সেম ভাবে এই যে দুইটা যোগ, 7 আর 3 যোগ করলে হয় আমাদের 10। টোটাল পরিমাণটা কত আছে, 60, আর আমাদের পেট্রোলটা আছে হচ্ছে 3 অংশ, তাহলে এই শূন্য কাটা, 3 6 18, তাহলে আমাদের 18 অংশ আছে হচ্ছে পেট্রোল। তাহলে প্রথমকার কাজ শেষ। দ্বিতীয়তে আমাকে কি বলা হয়েছে দেখেন, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে, কি মিশালে, পেট্রোল মিশালে। আচ্ছা, আপনি কিন্তু এখন আপনি জানেন যে কার পরিমাণ কে। প্রথমে কি আছে, কেরোসিন,
কেরোসিন আমার আছে 42। দেখেন আপনি, আমি একটু শর্টকাট করে দিই শর্ত মতে। আচ্ছা, শর্ত মতে আপনি দিবেন প্রথমে কি আছে কেরোসিন, তাহলে কেরোসিনের পরিমাণ আপনি কত বের করেছেন 42। এখানে তো হ্যাঁ 42ই হয়, তাহলে এখানে আমি দিলাম 42। আর অনুপাত বা ইষ্ট এটার মানে তো ভাগ, এটা আপনারা জানেন। তাহলে এখানে আমাদের 42 দিলাম। আর তারপর কি আছে পেট্রোল, পেট্রোল আমাদের কত আছে 3 অংশ অর্থাৎ 18 সমান। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা হচ্ছে পরের বার হচ্ছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে 3:7 হবে। তাহলে 3 যদি 7 হয়, তাহলে আমরা এখানে কি পাবো, 3 যদি 7 হয়, তা আপনি ডিরেক্ট লিখে দেন। এখানে হচ্ছে 3 মানে ভাগ, মানে কি ভাগ, আমি এখানে 7 দিয়ে ফেললাম। আচ্ছা, এখন আপনি প্রশ্নটা ভালো করে বুঝেন যে আমার কি মেশাবে, পেট্রোল মেশাবে। পেট্রোল কথাটা আগে আছে না পরে আছে, পরে আছে। তাহলে আমার পরে মানে যে এই অংশটা, তার মানে নিচে, উপরে আছে হচ্ছে কেরোসিন, পেট্রোল আছে নিচে। তাহলে আমার এটার সাথে মিশালে, মিশালে মানে কি যোগ করতে হবে। কি পরিমাণ আপনি মেশাবেন, প্লাস এক্স পরিমাণ। এখন আপনাকে আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে আড়াআড়ি যদি গুণ করেন তাহলে আপনার কি হয়, এই যে 3 × 24 4, হাতে থাকলো কত 2, 3 × 3 আর 2 × 5, প্লাস প্লাসে প্লাস, 3-এর সাথে এক্স গুণ করলে হয় 3x সমান। এবারে 7-এর সাথে 42 গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের গুণ করলে কত হয়, 7 × 2 = 14, 4 হাতে থাকলো কত 1, 4 × 7 = 28, 28 আর 1 × 29। তাহলে আমরা এখান থেকে x এর পরিমাণটা বের করব। তাহলে এখানে 3x থাকলো আর 200 অনেক বড়ই তো হিসাব হয়ে গেল 94। আর এই যে ওই পাশে যে প্লাস আছে এটা, তাহলে ওই পাশে যে আমার কি হবে মাইনাস, কত হবে 54। তাহলে আপনি এটা এখন বাদ দেন, 294 থেকে আপনাকে বাদ দেওয়াটাও শিখাচ্ছি। দেখেন 5, 4 বিয়োগ করেন। এই যে ছোটবেলায় এভাবে বিয়োগ করতেন, 4 থেকে 4 বাদ দিলে কত হয় 0, 9 থেকে 5 বাদ দিলে কত হয় 4 হয়, আর এই যে 2 বসে গেল অর্থাৎ 240। তাহলে এখানে আমাদের 3x সমান কত পেয়েছি 240। তাহলে x এর সাথে 3 কি হয়ে আছে, গুণ হয়ে আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে ভাগ 3, শর্টকাট দেন, 3 × 24 তার মানে 8, আর এই যে শূন্য বাকি আছে মানে এটা 80। অতএব x = কত 80। এখন 80 কি আমাদের কোথাও আছে, এই তো পেয়ে গেছি 80, খ নম্বর শেষ হয়ে গেল। 9 নম্বর অঙ্কে চলে আসছি। 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, এগুলা আপনি যেমন আমরা এটা মুখস্থ করে রেখেছি, কত 1 থেকে 100-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। এটার একটা কোড আছে, আপনি এভাবে মনে রাখতে পারেন 4 4 2 2 3 2 2 3 2 1। এটা হচ্ছে এই মনে করেন যে এটা হচ্ছে প্রথম 10টা, তারপরে 10টা, পরে 10টা, এরকম করতে করতে কতটা দেখেন, এটা হচ্ছে আপনার 10-এর মধ্যে, এটা আছে 20-এর মধ্যে, এটা আছে 30, এটা আছে 40, এটা আছে 50, এটা আছে 60, এটা আছে 70, 80, 90, 100। তাহলে আপনাকে প্রশ্নে বলা হয়েছে 1 হতে 30 পর্যন্ত। তাহলে 30 কি প্রথম, এই যে এটা, এই 3টাকে আপনি যোগ করেন না, এই 3টাকে যোগ করলে কত হয় 4, 4 যোগ করলে হয় 8, আর 2 যোগ করলে কত হয় 10। তাহলে আমাদের উত্তরে কোথায় আছে 10। ভেরি ইজি, খুবই সহজ। 10 নম্বর অঙ্কে চলে আসছি। দুইটি সংখ্যার গুণফল 1536 এবং সংখ্যা দুইটির লসাগু হচ্ছে কত, সংখ্যা দুইটির লসাগু 96 হলে গসাগু কত। আচ্ছা, তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি, এটার একটা শর্টকাট সূত্র আছে, আপনি এভাবে লিখবেন যে লসাগু ইনটু গসাগু সমান, আমি একটু ডিটেলস লিখে দিচ্ছি, হ্যাঁ, প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা। এখন এখানে
আমরা হচ্ছে আমি এই কথাটা এই কারণে লিখলাম, এখানে সংখ্যা দুইটা বলা আছে, তো দুইটা বলতে এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, মানে এখানে শর্টকাট করে বলে দিয়েছে। তো এখানে আমরা এখন জাস্ট খালি মান বসাবো। লসাগু কি দেওয়া আছে? লসাগু কত? 96 গুণ গসাগুর মান চেয়েছে, গসাগু বসে গেল। প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, এই দুইটা মিলে আমাদের কত আছে? 1 5 3 6, 1 5 3 6। তাহলে আমাদের গসাগু বের করতে হবে। গসাগুর সাথে 96 কি হয়ে আছে? গুণ ওই পাশে গেলে হবে কত হবে? ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে আমাদের এখানে 1 5 3 6 ভাগ কত? 96। তো এটাকে ভাগ দিলে কত হয়? 16 চলে আসে। এই তো, তাহলে আমাদের অ্যান্সার ক। এই তো হয়ে গেল, শেষ। 11 নম্বর অঙ্কে চলে আসছি। এই যে একটা হচ্ছে কি বলবো, দশমিকের অঙ্ক। আচ্ছা, তো দশমিকের অঙ্কটার মান কত হবে? তো আমরা এখানে খুব ভালো করে খেয়াল করবেন, দেখেন একটা দেখলে সব বুঝে যাবেন, এই রিলেটেড অঙ্ক সব বুঝে যাবেন। আমি এইখান থেকেই ইকুয়েশনটা লিখব। এখানকার মান বসানোটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো করে খেয়াল করে দেখেন। এই যে ভগ্নাংশটা আমি আগে দিব, দেখেন প্রত্যেকটা লাইন খেয়াল করবেন। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? এখানে একটা। আচ্ছা, কি সংখ্যা আছে? এক। আপনি এক লিখলেন। দশমিকের পরে কয়টা আছে? একটা, তার মানে নিচে লিখবেন 1 দিয়ে একটা শূন্য। এটা কি বুঝলেন? না বুঝলে দেখেন পরেরটাতে আপনি ভালো বুঝে যাবেন। পরে কি চিহ্ন আছে? গুণ দিলাম। এবার দশমিকের পরে আমার আচ্ছা দুইটা আছে, তার আগে আমার এই হিসাবটা করলে কত হয়? 0 আর 1 মানে তো 1 হয়, তাই না? দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? এবার দুইটা আছে, আছে তো নাকি? তাই দুইটার জন্য আপনি নিচে এভাবে গুণ চিহ্ন দিয়ে দুইটা শূন্য দিবেন, অর্থাৎ যতগুলা সংখ্যা থাকবে ততগুলা শূন্য দিবেন। এই এতখানি হলো। এবার এই যে গুণ চিহ্নটা দিলাম, সেম কেস, এটার হিসাবে উপরে 1 হয়, আর গুণ চিহ্ন দিয়ে আমি কি লিখবো? 1 2 3, তিনটা সংখ্যা আছে, তার মানে 1 লিখে তিনটা সংখ্যা। উপরের কাজ শেষ হয়ে গেছে, উপরের কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা কি করব? নিচেরটা দেখেন, ভালো করে বুঝেন। এই যে গুণ চিহ্ন দিলাম, এই যে এখানে আমার 2 আছে, 2 লিখলাম। দশমিকের পর কয়টা? একটা সংখ্যা, তাই উপরে 1 লিখে একটা শূন্য। এবার এটাই আসেন, এবার এটার হিসাব করলে আমার 2 হয়, তাই না? তাহলে এবার দশমিকের পরে কয়টা আছে? দুইটা, তাই উপরে এবার মানে উপরটার ক্ষেত্রে নিচে বাড়াচ্ছিলাম, আবার নিচেরটার ক্ষেত্রে উপরে বাড়াবো, রিভার্স। এই আমরা এতদূর পর্যন্ত গিয়েছি। এবার দেখেন আবার গুণ চিহ্ন আছে, দিলাম। এটার হিসাবে কত হয়? বামে শূন্য তো দাম নাই, 2 হয়, দিলাম। এবার দেখেন দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? তিনটা, তাই এবার 1 লিখে কয়টা শূন্য দিবেন? তিনটা। এই হচ্ছে হিসাব, এতখানি আপনি সাজাইতে পারলেই কাজ শেষ। তো এখন আপনি কি করেন দেখেন, এই যে দেখেন এখানকার 3টা শূন্য একবারে কাটি, এটা 3টা শূন্য, এখানকার 2টা শূন্য, এই যে এটা কাটে, এই 10 এই 10 কাটে। তাহলে উপর আমার কি থাকলো? 1 দিয়ে যদি আমি সবগুলাই গুণ করি কত হয়? 1 1 1 1 মানে 1 হয়, আর নিচে 2 2 4, 4 2 8। তাহলে আমাদের অ্যান্সার কত? আচ্ছা, এখানে আমরা গ নম্বর লিখেছি, কিন্তু এটা আসলে হবে ঘ। তাহলে অ্যান্সার হলো ঘ, 8, 1/8। শেষ। আমরা 12 নম্বর অঙ্কে চলে আসলাম। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, সে কারণে আমি আগে থেকে তুলে নিয়েছি। আচ্ছা, 12 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে, কত বছরে? 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে। আচ্ছা, কথা না বুঝলে আপনারা একটু ভিডিওটা পিছনে টেনে নিয়ে আবার শুনবেন। আচ্ছা, এখন রিপিট করছি না। তো উত্তর এগুলোর ভিতরে যে কোনো একটা হবে। তো এখানে তো টাকার পরিমাণটা উল্লেখ করেননি, তো আমরা ধরে নিলাম, ধরি আসল সমান কত? 100 টাকা। আসল সমান এখানে 100 টাকা, এটা আমরা ধরে নিয়েছি। পরের লাইন এখানে দিয়েছি সুদ আসল কয় বছর? এখানে ছিল আমাদের 8 বছরে কত গুণ হবে? 3 গুণ হবে। তাহলে আপনার যদি আসল হচ্ছে 100 টাকা হয়, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 300 টাকা। আচ্ছা, এবার তাহলে শুধু সুদটা কি আপনার আগে ছিল কত? আগে আপনার আসল ছিল 100 টাকা, আর সুদ আসল হচ্ছে 300 টাকা। তাহলে 300 থেকে আপনি যদি 1 বাদ দেন, তাহলে আপনার কত? 100 বাদ দেন, তাহলে কত আসছে? 200 টাকা। আচ্ছা, তাহলে এটা আপনার কিসের পরিমাণ পেয়ে গেছেন? সুদের পরিমাণটা। এটা আপনার মুখস্থ রাখতে হবে। সুদের হার সমান কি জানি আমরা? সুদ ইন্টু 100 ভাগ আসল ইন্টু সময়। আচ্ছা, আমি তাই হিসাবটু করেই দিই। তাহলে আমরা সুদ কত পেয়েছি? 200 লিখে ফেলি, 200 ইন্টু 100 দিলাম। আসলটা কত? আমাদের আসলটা 100 ধরে নিয়েছি এটা।
ইন্টু সময়, সময় কত 8। আপনার সূত্র না মনে রাখলে হবে না, তাহলে উপরে একটা শূন্য নিচের একটা, উপরে একটা নিচের একটা, কেটে গেল। তাহলে আপনি এবার এটাকে কিভাবে ভাগ দিতে পারেন? আচ্ছা, আমরা আরো ছোট ছোট করে ভাগ দিয়ে দেখি। 8কে 2 দিয়ে ভাগ দিলে হয় 4, আর 200কে 2 দিয়ে ভাগ দিলে হয় 100, আর 100কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 25, তাই না? 25। তাহলে আমাদের এই তো পেয়ে গেছি, গ নম্বরে দেওয়া আছে 25। শেষ। 13 নম্বর অঙ্কে আমরা চলে আসছি। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? আচ্ছা, প্রশ্নটা মানে দাম বৃদ্ধি পাওয়াতে হচ্ছে খাওয়াই কমিয়ে দিয়েছে। আচ্ছা, এটা এখন আমাদের বের করতে হবে। তাহলে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে এখানে শুধু খালি বলা হয়েছে 25% বৃদ্ধি। তাহলে 25% বৃদ্ধি আমরা কিন্তু আগেই শিখেছি, এই ভিডিওতেই কিন্তু শিখেছি 25% বৃদ্ধি মানে কি, 100-র সাথে 25 যোগ, তাই না? এমন ভাবে কমিয়েছে যে মানে আর কোনো বৃদ্ধি পায়নি, মানে কত কমেছে সেটা তো আমরা জানি না, বা আমাদেরকে এখন বুঝে বের করতে হবে। যাই হোক, দেখি তাহলে 25% বৃদ্ধি এখান থেকে আমরা একটু বের করি, ঐকিক নিয়মে করব। দেখেন 25% বৃদ্ধি তার মানে কি 125 বৃদ্ধি মানে তো আমার এটা 125 হয়ে গেল। তাহলে 125 টাকায় কয় টাকা কমালে হবে? আপনি তো জানেনই যে যখন যেটা জানেন না সেটা কত ধরবেন, 100 ধরবেন। তাহলে 100 টাকা যদি আপনার মানে নিউট্রালে থাকে, হ্যাঁ 100 যদি নিউট্রালে থাকে, তাহলে আপনার কমাতে হচ্ছে কত, 25 টাকা কমাতে হচ্ছে। তাহলে 125 টাকায় কমাতে হবে 25 টাকা। হ্যাঁ, তাহলে যে সমান কথাটা থাকবে, তাহলে 1 টাকায় কমাতে হবে কত, 25 ভাগ 125 টাকা। তাহলে 100 টাকায় কমাতে হবে, কমে গেছে, এবার 100 বেড়ে গেছে 1-এর চাইতে, তাহলে এটা গুণ হবে। তাহলে 25 ইন্টু 100 ভাগ কত, 125। তাহলে 25কে 125 দিয়ে ভাগ দেন, কত আসে আমার এখানে, 5 আসে। তাহলে আবার 5 দিয়ে 100কে ভাগ দিলে কত আসে, 20 আসে। তাহলে 20% আমাদের কই আছে, 20, হ্যাঁ এই যে অপশনে আছে গ। এই তো সিম্পল অঙ্ক। 14 নম্বর অঙ্কে চলে আসছে। 14 নম্বর অঙ্কে আমাদের কি বলা হয়েছে, যদি x মাইনাস 5 ইন্টু এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 25 হয় তবে এ এর মান কত? আচ্ছা, তাহলে আমাদের এখানে তো অপশনগুলো দেওয়া আছে, আমরা করি কেমনে করব। আমাদের তো এটাই ইকুয়েশন দেওয়া আছে না, এটা আগে তুলি। x মাইনাস সলিউশন x মাইনাস 5 ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 25, এটা তো আছে। আচ্ছা, তাহলে আপনার এটা রেখে দেন, দেখি কি করা যায়। এক্স মাইনাস 5 ইন্টু এ প্লাস এক্স সমান এক্স স্কোয়ার আছে না, আপনি তো 25কে 5 স্কোয়ার করতেই পারেন, পারেন না? পারি তো। আচ্ছা, এবার আমরা কি করব, যা আছে রাখেন, x মাইনাস 5 ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওইটাকে আমি এখন ডিরেক্ট লিখবো যে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখেন, উভয় পক্ষে একই রকম জিনিস আছে না, এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5 কাটা। তাহলে এখানে আমাদের থাকছে এ প্লাস এক্স সমান এক্স প্লাস 5। সেম ভাবে দেখেন আবার এক্স এক্স কাটা, তাহলে আমাদের এখানে কি থাকলো, এ ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের 5 কোথায় আছে, এই যে ক নম্বরে অ্যান্সার। তো শেষ, অনেক সহজ। 15 নম্বর অঙ্কে চলে আসছে। 15 নম্বর অঙ্কে আমাদের কি বলা হয়েছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, শূন্য হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এখন তো সূত্র ফেললে তো এখানে স্কোয়ার থাকলে আমরা এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র ফেললে হয়ে যেত, কিন্তু এখন তো তা করা যাচ্ছে না। তো আমরা এখান থেকে একটু ধরে নিই, ধরবো না তো, এখান থেকে আর একটু বের করে নেব সমাধানটা কিভাবে করা যায়। দেখেন তো, এ প্লাস বি প্লাস সি সমান কত, শূন্য দেওয়া আছে না, দিলাম। এবার আমরা এখান থেকে কি করতে পারি, এ প্লাস বি সমান এ প্লাস সি
সমান চিহ্নের উপাশে যে কি হয়, মাইনাস হয়, মাইনাস সি। এটা আমরা বের করে রাখলাম। আচ্ছা, এবার আমাদের এই মূল অঙ্কটায় আসছি। এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে। আচ্ছা, আপনি এই সূত্র তো জানেন, ছোটবেলার সূত্র, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? আচ্ছা, লিখছি ডিরেক্ট ওই সূত্রটাই তো হচ্ছে, এই জন্য এটাই লিখছি। এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। একদম ডিরেক্ট সূত্র, মানে এতখানির এটা সূত্র। কিন্তু আমার তো প্লাস সি কিউব, তো আমি হচ্ছে কাজ করিনি, প্লাস সি কিউবটা রেখে দিলাম, সি কিউব। আচ্ছা, এবার আপনি বলেন তো এ প্লাস বি এর মান আপনি কি একটা বের করে রেখেছেন না? কত বের করে রেখেছেন? মাইনাস সি। এই যে মাইনাস সি দিয়ে ফেললাম, উপরে আমার কি আছে? কিউব আছে। আচ্ছা, এবার এখানে এই যে -3ab রাখলাম, এ প্লাস বি এর মান কত? আবার মাইনাস সি। এটাকে বন্ধনীতে দেন, যেহেতু একবারে করছি না। আচ্ছা, আর আমাদের এখানে কি আছে? সি কিউব দিলাম। মাইনাসের উপরে বিজোড় সংখ্যক পাওয়ার থাকলে কি হয়? মাইনাসই হয়, ঠিক আছে। তাহলে আমার এখানে মাইনাসই থাকলো, আর সি এর উপর কিউব মানে সি কিউব। এবার একটু খেয়াল করে দেখেন, মাইনাস মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়, প্লাস 3ab, তার সাথে আছে সি, আর এখানে আমার প্লাস সি কিউব। এবার দেখেন মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা, থাকলো কি? 3abc। তাহলে 3abc কোথায় আছে? এই যে খ নম্বরে 3abc। সমাধান। 16 নম্বর অঙ্ক, তাই তো? 16 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? ত্রিভুজের একটি কোণ এর অপর দুই কোণের সমষ্টির সমান। ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের কি সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি, মানে কি ত্রিভুজ হবে? আচ্ছা, তার আগে আমি একটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে পৃথিবীর যত ত্রিভুজ আছে সব কত, মানে টোটালটা হচ্ছে মানে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, তাই তো? 180 ডিগ্রি হয়, মানে আপনি ছোট ত্রিভুজ আঁকলেও 180 হবে, বড় ত্রিভুজ আঁকলেও কত হবে? 180 হবে। তাহলে এখন আমাদেরকে যেটা বুঝতে হবে, ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমষ্টির সমান, মানে একজন ফিক্স থাকবে, আর আরো দুইটাকে যোগ করে ওই আগেরটার বা প্রথমটার কি হবে? সমান হবে। তাহলে আপনি কল্পনাটা করেন এইভাবে, যেহেতু 180, তাই তো? মনে করেন একজন দুইটা যোগ করবে, তার মানে প্রথম জন অবশ্যই বড়। তাহলে আমি এটা ধরে নিলাম, ধরবো কি, এটা তো 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 যদি হয়, তাহলে অপর দুইটা কি কি বাকি থাকছে? 45, 45, তাই না? তাহলে 45, 45। তাহলে একটা এই যে দেখেন 45, 45 যোগ করলে কত হয়? 90। এটা ছাড়া তো আর আপনি আর কোনো ওয়ে পাচ্ছেন না। তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ? আরো সহজ করে বলি, সেটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে আমরা কি কোণী ত্রিভুজ বলি? সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সংজ্ঞা, আপনারা এটা মুখস্থ করে নেবেন। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাকে আমরা কি কোণী বলতে পারি? সমকোণী ত্রিভুজ। এই তো হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে শেষ। তাহলে আজকের ক্লাস তো আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর 10তম বিসিএস এর সম্পূর্ণ মানে টোটাল ক্লাসটাই আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। আমি জানি না কতদূর আপনারা বুঝবেন, আর যদি না বুঝেন আমাদের কমেন্ট সেকশনে কি করবেন? ওইখানে নক করবেন। এখন বললে তো আমরা শুনতে পাবো না, ওইখানে নক করবেন। আমি যথার্থ পারি আমি আপনাদেরকে কি করব? বোঝানোর চেষ্টা করব, বা আমি যেভাবে পারি ওইভাবে আর কি আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করব। আজকে তাহলে আমাদের 10তম বিসিএস এর সম্পূর্ণ ক্লাসটাই আমরা শেষ করতে পেরেছি। এভাবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস আমরা সম্পন্ন করব। তো আজকে আমাদের এতখানি থাক। এই যে আপনারা আমার কাছ থেকে একটা আপনাদের রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এত কষ্ট করে যে ক্লাস নিচ্ছি, তো আপনারা কি করবেন? এই যে স্ক্রলিং করার আগে একটু জাস্ট কি করবেন? লাইক দিবেন, কমেন্ট করবেন, অ্যান্ড কি করবেন? শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।